এদিকে কঠিন বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রক্ষা পেলেন না তিনি। ফাঁসির রায় থেকে আর বাঁচতে পারলেন না শেখ হাসিনা। বাজেয়াপ্তে ঘোষণা করা হলো শেখ হাসিনা সহ 5 জনের। গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আজকের বাংলা খবর 1 জুন 2025 বাংলাদেশ লেটেস্ট নিউজ সময় সংবাদে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে শেখ হাসিনার বিচার সরাসরি দেখিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে। আর শেখ হাসিনার বিচার দেখেছে সারা দেশের মানুষ। তবে শেখ হাসিনার বিচার বসার সাথে সাথে ভারতীয় যুদ্ধবিমান কিন্তু বাংলাদেশের উপর দিয়ে একবার মহড়া দিয়ে গেছে। শেখ হাসিনার বিচার কোনোভাবেই মানতে চাচ্ছে না ভারত থেকে। দর্শক, এবার কঠোর সিদ্ধান্ত দিয়েছে আদালত। ফাঁসিই হচ্ছে শেখ হাসিনার, পাশাপাশি আওয়ামী লীগের 4 জন ঊর্ধ্বতন নেতাকর্মীর সকল সম্পদ বাজেয়াপ্ত করে আহতদের মধ্যে বন্টন করে দেওয়ার ঘোষণা দিয়েছে আদালত। দর্শক, আজ শেষ রক্ষা পেল না শেখ হাসিনা, যতই বাড়াবাড়ি ছাড়াছাড়ি করুক। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। আদালত থেকে কী ঘোষণা এসেছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, রিকোয়েস্ট করছি আজকের মতো সবাই একটু সময় নিয়ে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনাল দাখিল করেছেন 135 পৃষ্ঠার, সেই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে যেহেতু নতুন করে 2 জন আসামির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পলাতক রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একজন আসামি এই মামলায় কারাগারে আছেন। যেহেতু কারাগারে আছেন সেহেতু তার বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট জারির প্রয়োজনীয়তা নেই। আরেকটি নতুন আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেটি হচ্ছে যে শেখ হাসিনার সম্পত্তি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের একটি আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং সেটিরই আদেশ এখন চলছে। যদি প্রসিকিউশনের আবেদন হচ্ছে যে এই 2 জনের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের মধ্যে বন্টনের একটি আবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন করেছে। সেটির বিষয়ে কিছুক্ষণের মধ্যে আদেশ দিবেন। আর আজকে আনুষ্ঠানিক অভিযোগ যখন ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন, মূলত গত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন এবং আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হলো তার প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। যারা আওয়ামী লীগের আমলে গুমের শিকার হয়েছেন তাদের তালিকা দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে আওয়ামী লীগ কীভাবে কুক্ষিগত করেছিল সেই বর্ণনাও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন দিয়েছেন। আর 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন। তাদের বিরুদ্ধে মোটা দাগে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল আল মামুন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেই দায় শেখ হাসিনাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে নিতে হবে এবং যৌথ নির্দেশনায় সারা দেশে যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল সেই দায় কিন্তু এই 3 আসামির উপরে বর্তাবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেই অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণ তারা করতে পেরেছেন। 81 জনকে সাক্ষী করা হয়েছে এই মামলায়। সাক্ষীদের জবানবন্দি, আনুষঙ্গিক যে তথ্য প্রমাণ সব মিলিয়ে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা দাঁড়িয়েছে 8747 পৃষ্ঠা এবং আনুষ্ঠানিক অভিযোগ শুধুমাত্র 135 পৃষ্ঠার। এখানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেছেন যে অপরাধের নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাকে ধরে রাখতে তিনি সারা দেশে জুলাই আগস্টের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 3 সপ্তাহে নির্বিচারে গুলি করে মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং তাকে বলা হয়েছে, শেখ হাসিনাকে বলা হয়েছে তিনি হচ্ছেন অপরাধীদের প্রাণ ভোমরা। আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এখানে গ্যাং অফ 4-এর কথা উল্লেখ করা হয়েছে। গ্যাং অফ 4 বলতে প্রসিকিউশন যেটি বুঝিয়েছেন যে এই আন্দোলন দমনটাকে কিভাবে করা যায় সেজন্য 4 জনের একটি গ্যাং তৈরি হয়েছিল। সেই 4 জন হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং ওবায়দুল কাদের রয়েছেন। এই 4 জনের এই গ্যাং তারা কিভাবে আন্দোলন দমন করার জন্য নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটির তারা তদারকি করতেন আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই 4 জনকে বলা হচ্ছিল গ্যাং অফ 4 এবং এই গ্যাং অফ 4-এরই একজন সদস্য হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনুষঙ্গিক সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মর্তুজা মজুমদার তিনি এখন আদেশ দিচ্ছেন। আদেশটি কমপ্লিট হলে হয়তো চিফ প্রসিকিউটর আদেশের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। আর আজকের বিচার বিভাগের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি অভিনব বা নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার গণমাধ্যমের কল্যাণে অর্থাৎ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কল্যাণে সারা বিশ্ব দেখেছে এবং এই বিটিভির সৌজন্যে বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছেন তারাও কিন্তু তাদের বিচার সম্প্রচার করেছে সরাসরিভাবে। আমরা দেখে থাকি যে আইনজীবীরা বলে থাকেন যে বিশ্বের 21টি দেশে সরাসরি বিচার সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। এর মধ্য দিয়ে অর্থাৎ আজকে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়াটি শুরু হলো সেটি সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের
বিচার বিভাগ নতুন একটি দিগন্তর দিকে ধাবিত হলো। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাখিল করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে যে তিনি হত্যার নির্দেশনা দিয়েছিলেন। এর সপক্ষে কিছু অডিও রেকর্ডও দাখিল করেছেন। অডিও রেকর্ড বলতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বলছেন যে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ হয় এবং সেই ফোনালাপেই হত্যার নির্দেশ দেওয়ার যে প্রমাণ সেটি তারা পেয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র হত্যার নির্দেশনাই নয়, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, এই যে অভিযোগগুলো সেটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং এরপরে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশটি আরেকবার বলি যে 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের একটি আদেশ চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে এই বিষয়ে কি আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনে চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। Much obliged, Your Lordship. This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 135 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। ইওর লর্ডশিপস, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মালট, এখানে আমরা যদিও হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে ফ্রিকোয়েন্টলি দিলেও অসুবিধা নাই মালট। সাবমিট এন ইন্ডেক্স মালট, উইল ডু। মালট, ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালট, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মালর্ড, আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন, তারাও উপস্থিত আছেন। ফর্মাল চার্জ সীমান্তে দেখা গেল ভারতীয় ড্রোন বাংলাদেশের ভেতরে উড়ানো হলো। ভারত আসলে কোন পথে এগোচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কি অবস্থা তৈরি হবে সেটা খুবই উদ্বেগজনক পরিস্থিতির দিকেই বোধহয় চলে যাচ্ছে। বাংলাদেশের সরকারের ভারত বিদ্বেষী মনোভাব এবং ভারতের এই ধরনের প্রস্তুতি আমাদের সাধারণ মানুষের মনে নতুন আতঙ্ক তৈরি করছে। কি হলো কুড়িগ্রামে? কেন ভারতীয় ড্রোন বাংলাদেশ সীমান্তে চলে আসলো? এই কাজ ভারত করলো নাকি তৃতীয় পক্ষ করার চেষ্টা করলো? সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম যে শিরোনাম, আজকের পত্রিকা শিরোনাম করেছে ভারতের আকাশে, বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোনের চক্কর। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। সেই খবরেই কুড়িগ্রাম প্রতিনিধির বরাত দিয়ে আজকের পত্রিকা ব্যাপারটার গভীরে যাওয়ার চেষ্টা করেছে। তারা জানাচ্ছে, কুড়িগ্রামের রৌমারীর বড়াইমারি সীমান্তে বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় ড্রোন উঠতে দেখা গেছে। বাংলাদেশের 500 মিটার অভ্যন্তরে 4টি ড্রোন উঠতে দেখা যায়। 4টি ড্রোন উড়েছে। বিষয়টি এক খুদে বার্তায় অর্থাৎ SMS এর মাধ্যমে নিশ্চিতও করেছে সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 35 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। অর্থাৎ বিজিবি থেকে ব্যাপারটা নিশ্চিতও করা হয়েছে যে 4টি ভারতীয় ড্রোন বাংলাদেশের আকাশসীমায় এসেছে, উড়েছে, উড়ে আবার চলে গেছে। তবে এ নিয়ে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ড্রোন ওড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন। বিএসএফ ব্যাপারটা অস্বীকার করেছে, কিন্তু বিজিবির যিনি সেখানকার অধিনায়ক, 35 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক, তিনি নিশ্চিত করেছেন আজকের পত্রিকাকে ভারতীয় 4টি ড্রোন আকাশে উড়েছে এবং ড্রোনের ছবিও আজকের পত্রিকা দিয়েছে, সেই উড়ন্ত ড্রোনের ছবি। স্থানীয়রা যেটা বলছে, ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়ার দেশটির সীমান্ত বাহিনীর ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে 4টি ড্রোন পাঠায়। রৌমারীর বড়াইমারি ও বারবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা চক্কর দেয়। এর আগে গত 27 মে একই সীমান্তে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন আরেকবার উড়িয়েছিল বিএসএফ। দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই সুব্রত বাইন, যাকে রয় ধরছিল খপ্পরে, বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন যে সুব্রত বাইন যদি তারেক রহমান বা অন্য কোনো নেতাদের হত্যা করতো বা রয়ের প্ল্যান মাফিক কাজ করতো, তাহলে কিন্তু তাকেও পাওয়া যেত না, তাকেও কিন্তু মেরে ফেলা হতো। সেই তথ্যগুলো রীতিমতো এবার রিমান্ডে ফাঁস হয়েছে। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের বাংলা খবর একজন বাংলাদেশ লেটেস্ট নিউজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ বাংলা নিউজের সাথে থাকার জন্য।